এতবার করে বললাম তোকে মা গরম চা খেতে পারে না, তাও ফুটন্ত চাটা মাকে দিয়েছিস? দেবব্রত গর্জন করে উঠল। আমি আসলে বুঝতে পারিনি গো। সোমাশ্রী ভয়ে কাঁপতে লাগলো। চাটা এত গরম হয়ে যাবে বুঝতে পারিনি। কেন বুঝতে পারিসনি? কচি খুকি নাকি? অপর্ণা দেবী বাঁকা সুরে বললেন। আর কখনো এমনটা হবে না মা, ভুল হয়ে গেছে। তা বললে তো হবে না, ভুল করেছিস যখন শাস্তি যে পেতেই হবে। মা, উচিত শাস্তি দাও তো ওকে। আমায় ক্ষমা করুন মা, আর এমনটা হবে না। ভীত সোমাশ্রী অপর্ণা দেবীর পায়ের কাছে বসে পড়ল। আরে দূর অলক্ষী, সর তো! বলেই গরম ধোয়া ওড়া চা তিনি ছুঁড়ে দিলেন সোমাশ্রীর দিকে। যন্ত্রণায় ছটফট করতে লাগলো ও। তাড়াতাড়ি বাথরুমে ছুটল। গরম চা লেগে কাতটা ভীষণ জ্বলছে। জল দিলে ও পুড়ে যাওয়া জায়গাটায় ফোসকা পড়ে গেছে চামড়াটায়। বাথরুম থেকে ও ঘরে গিয়ে বিছানায় একটু বসেছে, অমনি দেবব্রত সেখানে হাজির। কি ব্যাপার তোর? পটের বিবি নাকি যে পায়ের ওপর পা তুলে বসে থাকবি? আর আমরা তোকে খাওয়াবো? ডিনারটা কে বানাবে শুনি? আমি যাচ্ছি, এই তো। যাচ্ছি আবার কি, এক্ষুনি যা! বলেই সোমাশ্রীকে টানতে টানতে ঘরের বাইরে বের করে দিল দেবব্রত। সোমাশ্রী ছিটকে পড়ল মেঝেয়। তারপর নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়ে রান্নাঘরে চলে গেল। শ্বশুরের অনুপস্থিতিতে সোমাশ্রী এভাবেই শাশুড়ি আর স্বামীর হাতে নির্যাতিত হয়। শ্বশুর খুব স্নেহ করেন সোমাকে, তাই তিনি বাড়িতে থাকলে স্বস্তির নিঃশ্বাস ফেলে সোমা। সোমার শ্বশুর সুদীপ্ত রায় কলকাতা থেকে বেশ কিছুটা দূরে একটা মফস্বলের কলেজের প্রফেসর। সোমা বিয়ের আগে ওই কলেজেই পড়ত। সোমা দেখতে যথেষ্ট সুন্দরী। ঘন কালো চুল, নীল চোখ, শ্যামলা রং, মুখে মায়া জড়ানো হাসি, সব মিলিয়ে আকর্ষণীয় যাকে বলে। পড়াশোনায় ব্রিলিয়ান্ট ছিল সে। ক্লাসে ফার্স্ট হতো প্রত্যেক পরীক্ষায়। সুদীপ্তবাবুর স্নেহের পাত্রী ছিল ও। ঠিক করেছিলেন পড়াশোনা শেষ করার পর এই মেয়েকে পুত্রবধূ করে ঘরে নিয়ে যাবেন। কিন্তু হঠাৎই সোমাশ্রীর জীবনে বিপর্যয় নেমে এলো। মাকে সে অনেক ছোটবেলাতেই হারিয়েছিল। তারপর বাবাই ছিল ওর সব কিছু। সোমাশ্রী যখন কলেজে ফাইনাল ইয়ার, তখনই বাবার স্ট্রোক হলো। এরপর মানুষটা একেবারে বিছানায় পড়লেন। তখন সামনেই সোমাশ্রীর ফাইনাল ইয়ারের পরীক্ষা। পড়াশোনা করবে না বাবাকে দেখবে তার ঠিক নেই। সোমাশ্রীর দাদা রূপম তখন বলেছিল, তুই পরীক্ষাটা মন দিয়ে দে, বাবাকে আমি আর তোর বৌদি দেখব। নিশ্চিন্ত হয়ে সোমা পরীক্ষা দিয়েছিল। যথারীতি সেবারেও সোমা ফার্স্ট হলো কলেজে। উচ্চশিক্ষার জন্য ও ভর্তি হলো ইউনিভার্সিটিতে। কলেজ ছাড়লেও সুদীপ্তবাবুর সাথে ওর প্রায়ই কথা হতো। মাঝে মাঝে পড়ার কোনো প্রশ্ন থাকলে সুদীপ্তবাবু ওকে হেল্প করতেন। কিন্তু ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার 1 মাসের মধ্যেই হার্ট অ্যাটাকে ওর বাবা মারা গেলেন। আশ্চর্যজনকভাবে বাবা মারা যাওয়ার পর ওর দাদা বৌদির ব্যবহার পুরোপুরি পাল্টে গেল। যে দাদা বৌদি ওকে এত ভালোবাসতো, তারাই ওকে বোঝা মনে করতে লাগলো। উঠতে বসতে কথা শোনাতে লাগলো। দেখ সোমা, অনেক পড়েছিস, আর পড়ে কাজ নেই। তোর পড়ার খরচ চালাতে গেলে যে আমার ছেলেটাকে ভাসিয়ে দিতে হয়। দাদা, তুই এত চিন্তা কেন করছিস? মাত্র 2 বছরের ব্যাপার, তারপরেই আমি একটা চাকরি ঠিক খুঁজে নেব, দেখিস। না বাপু, 2 বছরটা মোটেও মাত্র নয়। তোমার বাবা একজন মুদিওয়ালা ছিলেন, কোনো কোটিপতি না যে তোমার পড়াশোনার জন্য কোটি কোটি টাকা রেখে গেছেন। বৌদি অনুপমা মুখ বেঁকিয়ে বলল। যদিও রূপম অনুপমা মুখে কিছু বলেনি, কিন্তু ওরা ওদের বাবাকে শেষ সময় সেবা করেছিল এই আশায় যে বাবার সম্পত্তির বেশিরভাগটা রূপমের নামে লিখে দেবেন। কিন্তু উনি সম্পত্তি 2 ছেলে মেয়েকে সমানভাবে ভাগ করে দিয়ে গেছেন। সেজন্যই রূপমদের এত বিরক্তি সোমার প্রতি। সোমা বুঝতে পারল ওর পড়ার খরচ ওকে নিজেকেই চালাতে হবে। সেই জন্য ও সুদীপ্তবাবুকে ফোন করলো টিউশনের জন্য। সুদীপ্তবাবু বুঝলেন অভাবে চাপে এক ব্রিলিয়ান্ট ছাত্রীর লেখাপড়া বন্ধের মুখে। তাই উনি ঠিক করলেন সোমাকে ছেলের বউ করে বাড়িতে আনবেন তিনি, আর বিয়ের পরেই লেখাপড়ার ব্যবস্থা করবেন সোমার। আর সে কারণেই একমাত্র ছেলে দেবব্রতর সাথে বিয়ে দেন সোমার। যদিও সোমার শ্যামলা রঙের জন্য দেবব্রত আর অপর্ণা দেবীর একদমই পছন্দ হয়নি সোমাকে। ওরা দুজন চেয়েছিলেন টুকটুকে ফর্সা ছেলে দেবব্রতর বউও তারই মতোই হবে। শুধু তাই নয়, পাত্রী বড়লোক ঘরের হবে, এটাও তাদের ইচ্ছা ছিল। কিন্তু সুদীপ্তবাবুর কাছে এসব নিন্দনীয় যুক্তি একেবারেই খাটল না। তিনি সোমাকে ঘরের লক্ষ্মী হিসেবে আনলেন। সোমার দাদা বৌদিও ওর বিয়ে হয়ে যাওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু শ্বশুরবাড়িতে পা দেওয়ার পরই এক অন্য দুর্বিপাকে পড়ল সোমা। শাশুড়ি আর স্বামী তাকে একদমই পছন্দ করে না।
অমানবিক অত্যাচার চলে শ্বশুরের অনুপস্থিতিতে। শাশুড়ি বলেছেন, যদি বাপের বাড়ি থেকে মোটা টাকার পণ আনতে পারে তবেই অত্যাচারের হাত থেকে নিষ্কৃতি পাবে সে। আর ঘূর্ণাক্ষরেও এসব কথা শ্বশুরের কানে তুললে বাড়িছাড়া করা হবে তাকে। তাই অসহায় সোমা মার খেয়েও মাটি কামড়ে পড়ে থাকে শ্বশুর বাড়িতে। অত্যাচার সইতে না পেরে একবার সে বাপের বাড়ি ফিরেছিল, কিন্তু এসব আসলে সোমার টাকা আদায় করার অছিলা বলে তাড়িয়ে দিয়েছিল দাদা বৌদি। বৌদি বলেছে, বিয়ের পর মেয়েদের আর বাপের বাড়িমুখো হতে নেই। শ্বশুরবাড়ির চাপে লেখাপড়াটাও ছাড়তে হয়েছে তাকে। যদিও সুদীপ্তবাবু এসব জানেন না, ওনাকে বোঝানো হয়েছিল সোমা নিজেই আর লেখাপড়া করতে চায় না। একথা শুনে বেশ অভিমান করেছিলেন তিনি ছাত্রের ওপর। তবুও সোমার কিছুই করার ছিল না, সে শুধু রুদ্ধদ্বারের এপারে চোখের জল ফেলত। অন্যদিকে দেবব্রতর অফিসে পদোন্নতি হওয়ায় ও আগে অফিসের যে ব্রাঞ্চে যেত এখন আর সেই ব্রাঞ্চে যায় না, অন্য এক ব্রাঞ্চে যাচ্ছেও। এখানে সমস্ত অফিস কলিগরাই নতুন, কেউই জানে না দেবব্রত বিবাহিত। এখানেই অন্য এক মহিলা কলিগকে ভালো লাগে দেবব্রতর। এই মেয়েটি টুকটুকে ফর্সা আর বড় ঘরের, যেমনটি দেবব্রত আর ওর মা চেয়েছিল। ধীরে ধীরে দেবব্রত আর মেয়েটির মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটির নাম মোনা। দেবব্রত সোমার অলক্ষ্যে মোনার ছবি দেখায় অপর্ণা দেবীকে। অপর্ণা দেবীর মেয়েটিকে খুব মনে ধরে, কিন্তু ঘরে বউ থাকা সত্ত্বেও কিভাবে আবার ছেলের বিয়ে দেবেন কিছুতেই বুঝতে পারেন না, কারণ সুদীপ্তবাবু এসব কখনোই হতে দেবেন না। অনেক ভেবে অপর্ণা দেবী এক ফোন দিয়াটেন। তিনি ডেকে পাঠান সোমাকে তার ঘরে। মা আমায় ডেকেছিলেন? হ্যাঁ। শোনো বাছা, তোমার যে বাপের বাড়ি থেকে টাকা পয়সা আনতে বলেছিলাম জোগাড় হয়নি নিশ্চয়ই? মা আসলে থাক, ওই টাকা আমাদের আর লাগবে না, তবে তার বদলে অন্য একটা জিনিস চাই। কি জিনিস? আমার ছেলের জন্য একটা যোগ্য মেয়ে পেয়েছি, খুব ভালো মানাবে ওদের দুজনকে। কিন্তু তুমি তো ভালো করেই জানো তুমি ডিভোর্স না দিলে এই বিয়ে সম্ভব নয়। তাই ডিভোর্সটা দিয়ে দাও, আর দেবুর বাবাকে তুমি বোঝাও যে তুমিই ওকে ডিভোর্স দিচ্ছ, ও তোমায় দিচ্ছে না, কেমন? এতদিন ধরে বহু অত্যাচার সহ্য করে এসেছে ও, কিন্তু এই অন্যায়টা ও কিছুতেই মেনে নিল না। বলল, না মা, এতদিন অনেক অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু সহ্য করতে করতে আজ আমাকে আপনারা একেবারে খাদের পাশে এনে দাঁড় করিয়েছেন। বাবাকে অনেক মিথ্যা বলতে বাধ্য করেছেন আপনারা, কিন্তু আর নয়, আমি আজই বাবাকে সবটা বলবো। সোমার এমন জেদ দেখে মাথায় আগুন চড়ে গেল অপর্ণা দেবীর। তিনি ছেলের সাথে সলা পরামর্শ করতে লাগলেন যে মেয়েটাকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। তাই একদিন রাতে সোমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিলেন অপর্ণারা। সুদীপ্তবাবু তখন এক সেমিনারের জন্য বাড়ি থেকে অনেক দূরে। খাবারটা খাওয়ার পরেই কেমন যেন ঝিমিয়ে পড়ল ও। এই সুযোগের জন্যই অপেক্ষা করছিল মা ছেলে। ও অঘরে ঘুমিয়ে পড়তেই ওর হাত পা মুখ বেঁধে ওকে দুজনে মিলে ফেলে দিয়ে এলেন বাড়ি বেশ অনেকটা দূরে এক স্টেশনের রেল লাইনে। দ্রুতগামী ট্রেন এসে ছিন্ন ভিন্ন করে দিল সোমাশ্রীর দেহ। অপর্ণার এক মাস্তুতো ভাই রিজু পুলিশে চাকরি করে, তাই কেসটা খুব সহজেই আত্মহত্যা বলে চালানো হলো। যদিও বিষণ্ণ সুদীপ্তবাবু জিজ্ঞেস করেছিলেন মা ছেলেকে যে ওরা থাকতে কেন সোমা আত্মহত্যার সিদ্ধান্ত নিল, কিন্তু রিজুবাবু সহজেই সোমাকে মানসিক রোগী সাজালেন, আর সবটাই ধামাচাপা পড়ে গেল। সোমার মৃত্যু 1.5 বছরের মাথায় বিয়ে হলো দেবব্রত মোনার। মোনাকে বোঝানো হলো সোমা ছিল মানসিক রোগী ও শান্তিতে বাঁচতে দিত না দেবব্রতকে, তাই একটু শান্তির খোঁজে সে গিয়েছিল মোনার কাছে। বেশ নির্বিঘ্নেই কাটছিল রায়বাড়ির দিনগুলো। মোনাকে যথেষ্ট আদরেই রেখেছিল অপর্ণা দেবী আর দেবব্রত। মোনা বিড়াল ভালোবাসে ভীষণ, বিশেষত কালো বিড়ালের উপর ওর অদ্ভুত টান আছে। একদিন যখন মোনা আর দেবব্রত বেড়াতে বেরিয়েছিল, অফিসে ছুটির পর রেল লাইনের কাছে একটা কালো বিড়াল ঘুরে বেড়াতে দেখলো ওরা। মোনার বিড়ালটাকে দেখে বড্ড ভালো লাগলো। কি অপরূপ সৌন্দর্য তার, গোটা গায়ে কালো চকচকে লোম আর নীল দোখানি চোখ। মোনা ওকে কোলে তুলে নিয়ে বলল, দেবব্রত, আমি ওকে বাড়ি নিয়ে যাব। দেবব্রত ওর কথায় বিশেষ আপত্তি করল না। কালো বিড়াল দেখে প্রথমে কিছুটা আপত্তি করলেও মোনার অনুরোধ ফেলতে পারলেন না অপর্ণা দেবী। বিড়ালটার ঠাঁই হলো রায়বাড়িতে। মোনা ভালোবেসে ওর নাম রাখল সুমি। বিড়ালটা সুদীপ্তবাবুর বড় ন্যাওটা হয়েছে। সুদীপ্তবাবুর কেমন যেন মায়া পড়ে গেছে বিড়ালটার ওপর। মোনার থেকেও সুদীপ্তবাবুর কাছেই ও বেশি থাকে। অপর্ণা দেবী আর দেবব্রত ওকে আদর করতে চাইলেও ও দূরে সরে যায়, কোলেও উঠতে চায় না। মোনা হেসে বলে, সুমিটা আর আমি আর বাবা ছাড়া কাউকেই পছন্দ নয় দেখছি। একদিন শীতের দুপুরে অপর্ণা দেবী ছাদে বসে রোদ পোহাচ্ছেন।
হঠাৎ গুটি গুটি পায়ে বিড়ালটাও সেখানে এসে হাজির। ওর মুখে কী যেন একটা রয়েছে। ওর মুখে কী আছে দেখার জন্য অপর্ণা দেবী এগিয়ে গিয়ে দেখলেন সোমাশ্রীর একটা ছবি ও মুখে নিয়ে ঘুরছে। ছবিটা কেড়ে নেওয়ার জন্য যেই অপর্ণা দেবী ওকে স্পর্শ করতে গেলেন, অমনি বিড়ালটা অপর্ণা দেবীর হাতে আশ্রয় দিল। রক্ত পড়তে লাগলো ওর হাত থেকে। অপর্ণা দেবী যথেষ্ট রাগান্বিত হলেন। ক্ষিপ্ত হয়ে বিড়ালটাকে তুলে ছুঁড়ে ফেলতে যাচ্ছিলেন, হঠাৎই মোনা সেখানে হাজির। মা, এ আপনি কি করছেন? আমার সুমিকে আছাড় মারতে যাচ্ছেন? অপর্ণা দেবীর কোল থেকে সুমিকে ছিনিয়ে নিল মোনা। তোমার বিড়ালটা বড্ড অসভ্য হয়েছে মা, ধরতে গেলেই কেমন আছড়ে কামড়ে দেয়। একদমই না, কই আমায় তো কোনোদিনও আশ্রয় নিও। আসলে ওরাও ভালোবাসা বোঝে, ওকে মন থেকে ভালোবাসুন, দেখবেন ও আপনাকে অ্যাকসেপ্ট করবে। মোনার কোলে থাকা সুমি তখন মায়াময় চোখ দুটো মেলে অপর্ণা দেবীকে দেখছিল। এই নীল চোখ দুটো বড্ড চেনা চেনা লাগলো অপর্ণা দেবীর। শোন দেবু, ওই বিড়ালটাকে মোনার অলক্ষ্যে বাড়ির বাইরে রেখে আয়। কেন মা, ও আবার কি করলো? না বাপু, ওর এই নীল চোখ দুটো দেখলেই কেমন যেন ওই অলক্ষীটার কথা মনে পড়ে। উফ মা, কি পাগলের মতো বকছো। না রে, আমি সত্যি বলছি। ধুর, যত অযৌক্তিক কথাবার্তা। দেবব্রত বিরক্ত হয়ে চলে গেল। অপর্ণা দেবী বুঝলেন ছেলে তার কথা বিশ্বাস করছে না, তাই তিনি নিজেই অলক্ষণে বিড়ালটাকে বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবেন। সেই মতো একদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে, অপর্ণা দেবী চুপি চুপি বিড়ালটাকে মোনার ঘর থেকে নিয়ে বেরিয়ে এলেন। বিড়ালটা গভীর ঘুমে মগ্ন। অপর্ণা দেবীর কোলে উঠেও ঘুম ভাঙেনি ওর। হু হু ঘুমোচ্ছে দেখো, যেন কতকাল ঘুমোয়নি। নিজের মনে বিড়বিড় করে সুমিকে কোলে নিয়ে অপর্ণা দেবী সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলেন। হঠাৎই ঘটে গেল এক দুর্ঘটনা। সিঁড়িতে পা পিছলে পড়ে গেলেন অপর্ণা দেবী। মাথায় গুরুতর চোট নিয়ে তিনি হসপিটালে ভর্তি হলেন। ডাক্তারবাবু কয়েকটা ওষুধ লিখে দিয়ে ইমিডিয়েটলি কিনে আনতে বললেন। আমি কিনে আনছি ডক্টর, আপনি শুধু দেখুন মা যেন সুস্থ হয়ে যান, উদ্গ্রীব গলায় দেবব্রত বলল। তার জন্য ইমিডিয়েটলি ওষুধগুলো দরকার দেবব্রতবাবু। ওষুধগুলো কয়েক ঘন্টার মধ্যে না আনতে পারলে ওনাকে বাঁচানো অসম্ভব। আচ্ছা ডক্টর, আমি যত তাড়াতাড়ি সম্ভব আনছি, বলে প্রেসক্রিপশনটা ডাক্তারবাবুর কাছ থেকে নিয়ে হাসপাতালের বাইরে এলো দেবব্রত। হঠাৎই একটা দমকা হাওয়ায় প্রেসক্রিপশনটা দেবব্রতর হাত থেকে উড়ে মেঝেতে পড়ে গেল। দেবব্রত ওটা তুলতে গেল, কিন্তু হঠাৎই কোত্থেকে সুমি এসে প্রেসক্রিপশনটা মুখে নিয়ে ছুটতে শুরু করলো। দেবব্রত অসহায়ের মতো ছুটতে লাগলো বিড়ালটার পিছনে। ও পাগলের মতো খালি সুমির পিছনে ছুটছে, রাস্তাঘাটের গাড়ি খেয়াল করছে না। বহু রাস্তা মাঠ পেরিয়ে সুমিকে ফলো করতে করতে দেবব্রত একটা স্টেশনে পৌঁছলো। এরপরে সুমি হঠাৎ প্রেসক্রিপশনটা মুখে নিয়ে রেল লাইনে ঝাঁপ দিল। আগু পিছু না ভেবে দেবব্রত অনুসরণ করলো ওকে। একটা ট্রেন আসছিল, সেটা খেয়াল করেনি ও। ট্রেনের চাকায় পিষ্ট হলো দেবব্রত, শরীরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। অন্যদিকে সময় মতো ওষুধ নিয়ে আসতে না পারার জন্য অপর্ণা দেবী মৃত্যুবরণ করলেন হাসপাতালের বেডে। সেই রাতেই কিছু দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হলো থানা ফেরত অপর্ণা দেবীর সেই ভাই রিজুবাবুর। অদ্ভুতভাবে ওদের মৃত্যুর পর বিড়ালটাও নিখোঁজ হয়ে গেল। কোথাও ওর চিহ্ন পাওয়া যায়নি। বিড়ালটা মোনা আর সুদীপ্তবাবুর খুব কাছের ছিল, তাই ওরা দুজনে কম কসরত করেননি ওকে খুঁজে বের করার জন্য। কিন্তু ওই নীল মায়াময় চোখের কালো বিড়ালটা যেন কর্পূরের মতোই মিলিয়ে গেছে এক অদৃশ্য জগতে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।